আজকের আমরা শুরু করব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। লাস্ট দিন আমরা করেছিলাম নদীর বিভিন্ন কাজ, তার মধ্যে ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ, এই সমস্ত কিছু ছিল। এবং আজকের থেকে আমরা যেটা শুরু করব, এই ক্ষয় কাজের ফলে কি কি ধরনের ভূমিরূপ নদী তৈরি করে। প্রথম যে ভূমিরূপের কথা এখানে লেখা আছে দেখে নাও, ভি আকৃতির নদী উপত্যকা। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ ভি আকৃতির নদী উপত্যকা। এই ভি আকৃতির নদী উপত্যকা কিভাবে তৈরি হচ্ছে? ভি আকৃতির নদী উপত্যকা, যেটাকে কি বলা হচ্ছে? ভি শেপড ভ্যালি। কি বলা হচ্ছে? ভি শেপড ভ্যালি। আর্দ্র এবং আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর ভূমির ঢাল সবসময় বেশি হয়। তাহলে আর্দ্র এবং আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর ভূমির ঢাল, আর্দ্র মানে যে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হয়, ঠিক আছে? যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে সেই অঞ্চলে কিন্তু নদীর অনেক বেশি ক্ষয়কাজ হয়, এবং ভূমির ঢাল বেশি থাকার কারণেই কিন্তু এই ক্ষয়কাজের পরিমাণ বাড়তে থাকে। এবং এগুলি হওয়ার ফলে নদীগুলিতে নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয়, একটা হয় এই বরাবর একটা ক্ষয়, এটাকে আমরা বলি নিচুর দিকের ক্ষয়, নিম্ন ক্ষয়। আর এই বরাবর যদি ক্ষয় হতে থাকে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ল্যাটারাল ইরোশন, বাঁ দিক থেকে বা ডান দিক থেকে পার্শ্ব অঞ্চলগুলোতে যে ধরনের ক্ষয় আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি পার্শ্ব ক্ষয়, ঠিক আছে? তাহলে এর ফলে নদী উপত্যকা একদিকে যেরকম গভীর হয় এবং আরেকদিকে চওড়া ভি আকৃতির উপত্যকা গঠন করে, আরেকদিকে কি করে? চওড়া ভি আকৃতির উপত্যকা গঠন করে। সেক্ষেত্রে আমরা দেখে থাকি নদী ভি আকৃতির উপত্যকা তৈরি করছে। নেক্সট আমরা চলে যাব আবদ্ধ শৈলশিরা, যেটাকে আমরা বলতে পারি ইন্টারলকিং স্পার, মানে একে অপরের সঙ্গে যেটা আটকে রয়েছে, বা ছোট বাঁক দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে সেই সময় পরস্পর একে অপরের সঙ্গে আমরা যেটা জুড়ে থাকতে দেখছি সেইটাকে আমরা বলছি আবদ্ধ শৈলশিরা। এটা কি ধরনের শিলাতে তৈরি হয়? প্রথমেই দেখে নেব, কঠিন শিলাকে পরিহার করার জন্য, পরিহার মানে কঠিন শিলাকে পেরিয়ে আসার জন্য নদী কি করছে? ছোট ছোট বাঁক নিয়ে প্রবাহিত হয়। এর ফলে দুটি বাঁকের সমস্ত স্পারগুলিকে একসঙ্গে দেখতে পাওয়া যায় না, মানে দুটো বাঁকের ক্ষেত্রে যা যা পাহাড় বা পর্বত থেকে নিয়ে আসা নুড়ি বালি, সেগুলো একসঙ্গে কিন্তু আমরা দেখতে পাই না। যেরকম আমি যদি এখানে একটা আঁকি নদী উপত্যকা, ঠিক এই বরাবর কিন্তু আমি সবকটা স্পার পরস্পর ক্ষেত্রে দেখতে পাবো না। এই দিকে যে রক্স গুলো রয়েছে, এখান থেকে সেই রক্স গুলোকে কিন্তু সমানভাবে আমরা দেখতে পাবো না, কারণ একে অপরের অপোজিটে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে? একেই আমরা আবদ্ধ শৈলশিরা বলছি। এর অপর নাম হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, শৃঙ্খলিত শৈলশিরা, ইন্টারলকিং স্পার হিসেবে যেটাকে আমরা বললাম। নেক্সট চলে আসবো গিরিখাত। আমরা পাহাড়ি অঞ্চলে যারা যারা ঘুরতে গেছি অবশ্যই গিরিখাত কথাটার সঙ্গে ভীষণভাবে আমরা পরিচিত। আর্দ্র পার্বত্য অঞ্চল, এখানে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আর্দ্র কথাটা বলা হচ্ছে, কারণ যে পর্বত শুষ্ক পর্বত বেসিক্যালি শুষ্ক অঞ্চল হয় না, আর্দ্র অঞ্চল হয়, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ে, অরণ্যাঞ্চল যেহেতু থাকে। তাই এই আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির নদী উপত্যকা খুবই গভীর এবং সংকীর্ণ, তার ফলে এখানে গিরিখাত আমরা দেখতে পাই। পৃথিবীর যে গভীরতম গিরিখাত সেটা হচ্ছে নেপালের কালীগণ্ডক গিরিখাত, নেপালের কালীগণ্ডক গিরিখাত। ক্যানিয়ন, ক্যানিয়ন বলতে আমরা কি বুঝি? এই শুষ্ক অঞ্চলের যে গিরিখাত, যেটা ইংরেজি আই আকৃতির মতো উপত্যকা তৈরি করে, সেটাকেই আমরা বলে থাকি ক্যানিয়ন। যেরকম ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি করেছে, যা পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম গিরিখাত তোমাকে বোঝানো হলো, এরপরে আমরা দেখলাম পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। নেক্সট আসছে খরস্রোত। আচ্ছা, আগেই বলেই রেখেছিলাম যে এইগুলো সবই কিন্তু, এই যে ল্যান্ডফর্মস গুলো পড়ছো, সবই কিন্তু নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট হচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি খরস্রোত। খরস্রোত বলতে কি বলছি? নদীর পার্বত্য প্রবাহে যখন প্রচন্ড ঢাল সম্পন্ন জলপ্রপাতে বিপুল পরিমাণে জলরাশি প্রবাহিত হয়, তখনই তাকে আমরা কি বলি? খরস্রোত। তাহলে পার্বত্য প্রবাহে, কারণ এখানে ইরোশনাল অ্যাক্টিভিটি বা ক্ষয় কার্যটাকেই আমরা দেখতে পাচ্ছি, ফলে এখানে ঢাল প্রচন্ড পরিমাণে বেশি হবে এবং জলপ্রপাতে বিপুল পরিমাণে জলরাশি প্রবাহিত হয়, ফলে খরস্রোত বলে এটাকে। আফ্রিকার জাইরে নদীতে পরপর 32টি খরস্রোতের সৃষ্টি হয়েছে। নেক্সট চলে আসছে আমাদের জলপ্রপাত
যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ওয়াটারফলস, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওপর থেকে সেই নদ নদীগুলো থেকে জল কিন্তু পড়ছে, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। এইগুলো হচ্ছে সোর্স অফ দ্য রিভার। এই যে নদ নদীগুলি ওপর থেকে আসছে, জল ওপর থেকে নিচের দিকে আসছে, এগুলো হচ্ছে সোর্স অফ দ্য রিভার। আর নিচে যেগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে মাউথ অফ দ্য রিভার, মানে যেটাকে আমরা মোহনা বলে থাকি। উচ্চ গতিতে নদীর তলদেশের ঢাল হঠাৎ বিচ্যুত হলে কি হয়? বিচ্যুতি তলের উপর থেকে জলরাশি নিচে পতিত হয়, ফলে একে জলপ্রপাত বলে। ভারতের কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর ওপরে কুচিকল জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কি? কোন নদীর ওপরে এটি অবস্থিত? এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণভাবে মাধ্যমিকে দেয়। প্রপাত কূপ, যেটাকে আমরা প্লাঞ্জ পুল বলে থাকি। অনেকেই হয়তো দেখেছো, এটা বোঝাতে গিয়ে আমি যদি একটা হাঁড়ি বা কড়া এরকম ভাবে আঁকি, এই হাঁড়ি বা কড়ার মধ্যে যদি অনেক ধরনের শিলা, নুড়ি, বালি, কাঁকড় এগুলো থাকে এবং বারবার জলের সঙ্গে এটাকে যদি আমি ঘুরিয়ে দিতে থাকি, তখন দেখবো কি এই জলের সঙ্গে শিলা, নুড়ি, বালি, কাঁকড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘুরতে থাকছে। এবং জল ঘুরলে তো মানে এই হাঁড়ি বা কড়ার নিচের অংশ কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না, কিন্তু ক্ষয়প্রাপ্ত কখন হবে? যখন এই শিলা, নুড়ি, বালি, কাঁকড় বা এই খড়খড়ারে পদার্থগুলো বারবার করে হাড়ির নিচের অংশটাকে খুইয়ে দেবে বা ফুটো করে দেবে, এবং সেই অবস্থাতে শিলার সঙ্গে সঙ্গে জলের যে প্রবাহ এবং তার ফলে যে গোলাকার গর্তের সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি প্রপাত কূপ। এখানে সংজ্ঞা হিসেবে যেটা দেওয়া আছে, নদী তার প্রবাহ পথে অবস্থিত নুড়ি বা শিলা পাক খেতে খেতে শিলাখণ্ডের আঘাতে নদী বক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয়। আমি এটা হাঁড়ি হিসেবে তোমাদেরকে বোঝালাম। এদেরকে আমরা বলে থাকি প্রপাত কূপ। আর মন্থকূপও তাই, পটহোলস যেটাকে আমরা বলছি, যে প্রবল বেগে যদি নদী যখন প্রবাহিত হচ্ছে তখন তলদেশে বা পার্শ্বদেশে জলাবর্তের সৃষ্টি হচ্ছে। জলাবর্ত মানে হচ্ছে জল যখন আবর্তনের আকারে ঘুরছে, আবর্তিত হচ্ছে, এবং সেখানে নুড়ি বা শিলার ঘর্ষণের ফলে যে গর্তের সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলে থাকি মন্থকূপ বা পটহোল। সেটা কোথায় দেখতে পাই? ঝাড়খণ্ডের খড়কাই নদীতে। এইগুলো হচ্ছে পটহোলের প্রপার ডায়াগ্রাম। তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট।